ভারতের সেভেন সিস্টারের প্রায় 60 কিলোমিটারের মতো জায়গা চীন দখল করে নিয়েছে। এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছেন ভারতের আনন্দবাজার পত্রিকা। আর এই সংবাদটি প্রচার হওয়ার পরে দেশে বিদেশে বিভিন্ন মহলে এই বিষয়টি নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে। সেভেন সিস্টারের অরুণাচল প্রদেশের সাথে চীনের যেই সীমান্ত সীমা রয়েছে সেখান থেকেই প্রায় 60 কিলোমিটারের মতো জায়গা চীন দখল করেছে। এই অরুণাচল প্রদেশটি ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য। এই রাজ্যের আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার। এই রাজ্যটির দক্ষিণে আছে ভারতের আসাম প্রদেশ, পশ্চিমে ভুটান, পূর্ব দিকে মায়ানমার, উত্তর এবং উত্তর পূর্ব দিকে সীমান্ত চীনের সাথে যে লেগেছে। আর চীনের সাথে এই অরুণাচল প্রদেশের প্রায় ১১৯৩ কিলোমিটার সীমান্ত সংযুক্ত। এই ১১৯৩ কিলোমিটার সংযুক্ত সীমানা থেকেই প্রায় ৬০ কিলোমিটারের মতো জায়গা চীন দখল করে নিয়েছে। ভারতের অরুণাচল প্রদেশ সংলগ্ন সীমান্তের সাথে চীনের সীমান্ত বিবাদ আজ থেকে নয়, বরঞ্চ এটি চলে আসছে ১৯১৩ সাল থেকে। ১৯১৩ সালে তৎকালীন ব্রিটিশ ভারত সরকার চীনের কাছে হিমালয়ের শীর্ষ রেখাকে সীমান্ত নির্ধারণ করার জন্য প্রস্তাব পাঠায়। চীন সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। আর হিমালয়ের সে শীর্ষ রেখাকে ম্যাকমাহন লাইন কিংবা ম্যাকমাহন রেখা বলা হয়। কার্যত এই ম্যাকমাহন লাইনই চীন এবং ভারতের মধ্যবর্তী সীমান্ত হিসাবে স্বীকৃত। এরপর ১৯৪৭ সালে চীন ভারতের অরুণাচল প্রদেশের প্রায় সম্পূর্ণটার উপরে তাদের কর্তৃত্বের দাবি করে। এরপর ১৯৫৯ থেকে ১৯৬২ পর্যন্ত এই সময়টার মধ্যে প্রায় অনেকবারই চীন ভারতের সীমানার মধ্যে প্রবেশ করে সীমান্ত ঘাঁটিগুলোকে দখল করে নেয়। এরপর সে বছরই অর্থাৎ ১৯৬২ সালেই চীন ভারতের অরুণাচল প্রদেশ থেকে পশ্চাদপসরণ করে। ১৯৬২ থেকে ২০২৪ প্রায় ৬২ বছর যাবৎ ভারতের অরুণাচল প্রদেশ সংলগ্ন সীমান্তে চীনের দখলদারিত্ব লক্ষ্য করা যায়নি। এই ৬২ বছর পর হঠাৎ করে এই সময়ে চীনের সীমান্ত আক্রমণ এবং সীমান্ত দখল, এই বিষয়টি ভারতের জন্য ঠিক কিসের ইঙ্গিত বহন করে? খুব ভালো কিছুর ইঙ্গিত যে বহন করে না সেটা তো স্পষ্ট। কোনো একটি দেশের সীমান্ত সুরক্ষা নির্ভর করে তার সীমান্ত প্রতিবেশী দেশগুলোর সাথে তার সুষ্ঠু, সমতা এবং ইনসাফ ভিত্তিক কূটনীতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতির ভিত্তির উপর। ভারতের সীমান্ত প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের এ ধরনের সম্পর্ক কি আদৌ রয়েছে? পাকিস্তান এবং চীনের সাথে ভারতের দ্বন্দ্ব প্রকাশ্য। ওইদিকে কিছুদিন পূর্বে মালদ্বীপও ভারতের কর্তৃত্ব হারিয়েছে। নেপালের সাথেও ভারতের বৈরিতার সম্পর্ক লক্ষণীয়। আর ভুটানকে তো ভারত ডমিনিকেট করে রেখেছে। ভারতের সীমান্ত প্রতিবেশী দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশ একমাত্র দেশ যাকে কিনা ভারতের বন্ধু রাষ্ট্র বলা হতো। আর গত আগস্ট মাসের ৫ তারিখে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের সেবাদাস, ভারতের পদলেহনকারী এবং ভারতের তল্পি বাহক শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের সেই বন্ধুত্ব সম্পর্কের মধ্যে খানিকটা ভাটা লক্ষ্য করা যাচ্ছে। আর এরই মধ্য দিয়ে কার্যত ভারত তার সীমান্ত প্রতিবেশী প্রায় প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তার বৈরিতার সম্পর্ক স্থাপন করলো। ভারতের এই পরিণতির জন্য আসলে দায়ী কে? এর উত্তরে স্পষ্টভাবে আমরা বলতে পারি যে ভারতের আজকের এই পরিণতির জন্য মূলত দায়ী ভারত নিজেই। ভারত আসলে তার নিজেকে সে কি মনে করে এটা আসলে ভারত নিজেই জানে না। কারণ ভারত তার সীমান্ত প্রতিবেশী দেশগুলোর সাথে যে ধরনের কূটনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি অবলম্বন করে আসছে
এ ধরনের পররাষ্ট্রনীতি এবং এ ধরনের কূটনীতিক সম্পর্ক দৃষ্টান্ত পৃথিবীতে নেই বললেই চলে। চীনের সাথে পাকিস্তানের সাথে ভারতের প্রকাশ্য দ্বন্দ্ব, এখন একটা দেশের সাথে আরেকটা দেশের দ্বন্দ্ব থাকতেই পারে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যে দেশটাকে আপনার নিজের বন্ধু দেশ হিসেবে আখ্যায়িত করছেন, সেই দেশটির সাথে আপনার আচরণ তো বন্ধুত্ব সুলভ আচরণই হওয়া উচিত। কিন্তু বাংলাদেশকে ভারত তার বন্ধু রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করলেও বাংলাদেশের সাথে ভারতের আচরণ কখনোই কোনো বন্ধু সুলভ আচরণ ছিল না। আমরা দেখেছি ভারত বাংলাদেশের সাথে কি পরিমাণ বৈষম্য করেছে। বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যে সেক্টরটি ভারতের বৈষম্যের শিকার হয়নি। আমরা দেখেছি যে ভারতের দুর্গাপূজার সময় আমাদের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টন মাছ ভারতে গিফট হিসেবে উপহার স্বরূপ পাঠানো হয়। এর দ্বারা আমাদের বাংলাদেশ সরকার ভারতের ধর্মীয় উৎসবের উপর, ভারতের সংস্কৃতির উপর যথেষ্ট সম্মান প্রদর্শন করেছে। কিন্তু এর পরিবর্তে বাংলাদেশের যে ধর্মীয় উৎসব, অর্থাৎ বাংলাদেশের কোরবানির ঈদ, ঈদুল আজহা, এই ঈদুল আজহার মধ্যে ভারত কি এই বাংলাদেশের 50 বছরের ইতিহাসে ভারত কি কখনো একটা গরু কি বাংলাদেশকে হাদিয়া হিসেবে, গিফট হিসেবে পাঠিয়েছে? না, পাঠায়নি। এখানে ভারতের বৈষম্য লক্ষণীয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। এখন বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীন হয়েছে, তখন ভারতের ভূমিকা থাকতে পারে, ভারত ভূমিকা রেখেছে, কিন্তু তার মানে এই নয় যে ভারত বাংলাদেশকে কিনে নিয়েছে। এই জন্য এর মানে এই নয় যে ভারত বাংলাদেশকে ভারতের উপনিবেশ হয়ে থাকতে হবে। এর মানে এই নয় যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ভারত তার পদলেহনকারী, তার তল্পিবাহক, তার সেবাদাস একটি সরকারকে বছরের পর বছর বসিয়ে বাংলাদেশের জনগণের উপর অকথ্য জুলুম এবং নির্যাতন করবে। কার্যত বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করবে, বাক স্বাধীনতা, বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা ভারত হরণ করবে। আমরা দেখেছি অনেক সময় সরকারের বিরুদ্ধে কথা বললেও, শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে তেমন কিছু না করলেও, কোনো একটা ব্যক্তি যদি ভারতের বিরুদ্ধে ন্যূনতম কোনো প্রতিবাদ বা ন্যূনতম কোনো স্টেটমেন্ট দেয়, তাকে হয়তোবা গুম হতে হয়েছে, অথবা তাকে মেরে ফেলা হয়েছে, অথবা আয়না ঘরে নিয়ে তাকে পচিয়ে মারা হয়েছে, অথবা তাকে বছরের পর বছর জেল হাজতে তাকে পচিয়ে মারা হয়েছে। 2018 সালে কুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের কথা আমাদের মনে আছে। জাস্ট একটা ফেসবুক পোস্টের কারণে তৎকালীন ক্ষমতাসীন দলের পেটুয়া বাহিনী ছাত্রলীগ তাকে রাতের অন্ধকারে পিটিয়ে হত্যা করেছে। আবরার ফাহাদ কি আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছিল? আবরার ফাহাদ কি আওয়ামী লীগের বা শেখ মুজিব বা শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলেছিল? তার আত্মীয় স্বজন কারো নামে কোনো সমালোচনা করেছিল? করেনি। আবরার ফাহাদ ভারতকে নিয়ে কথা বলেছিল, এই ভারতের এই বৈষম্যের বিরুদ্ধে আবরার ফাহাদ কথা বলেছিল। এই জন্য তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য বিরোধী দলের নেতাকর্মী, অসংখ্য সাধারণ মানুষ শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ন্যূনতম তাদের বাক স্বাধীনতার কারণে, ন্যূনতম আওয়াজ উঠানোর কারণে তাদেরকে হত্যা হতে হয়েছে, অথবা গুমের শিকার হতে হয়েছে, অথবা বছরের পর বছর কারাগারে পচতে হয়েছে, অথবা আয়নাঘরে গিয়ে মানবেতর জীবন তাদেরকে যাপন করতে হয়েছে। পৃথিবীর কোন বন্ধু রাষ্ট্রের সাথে, পৃথিবীর কোন বন্ধু রাষ্ট্রের আচরণ এমন হতে পারে কিনা আমার তা জানা নাই। ভারত বাংলাদেশের সাথে এ ধরনের আচরণ স্থাপন করেছে। বছরের পর বছর কোন রকম জনসমর্থন ছাড়া, কোন রকম ভোট ছাড়া বছরের পর বছর তাদের সেবাদাস এবং তাদের তল্পি বাহক একটি সরকারকে বাংলাদেশের ক্ষমতায় মসনদে বসিয়ে বাংলাদেশকে তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। আমরা দেখেছি সিলেট থেকে মোটা মোটা পাইপ দিয়ে তারা আমাদের প্রাকৃতিক সম্পদ গ্যাস তারা নিয়েছে বিনামূল্যে। অথচ একটা পেঁয়াজও কি কোনোদিন আমাদেরকে তারা বিনামূল্যে দিয়েছে? দেয়নি। পৃথিবীর কোন বন্ধু রাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের সাথে এ ধরনের আচরণ করতে পারে? ভারত
শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়ে বাংলাদেশটাকে এতটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল যে বাংলাদেশের কোনো একটা সেক্টর অক্ষুণ্ণ অবস্থায় নেই। পুলিশ প্রশাসনে তারা দলীয়করণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে তারা ফাটল ধরানোর চেষ্টা করেছে। তারা বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের উপর অকথ্য নির্যাতন করেছে। যেই ব্যক্তি অথবা যেই সংগঠন সরকারের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে তাদের বক্তব্য তারা তুলে ধরার চেষ্টা করেছে, তাদের উপরে নেমে এসেছে নির্মম নির্যাতন। বাংলাদেশের মানুষগুলো মূলত একটা নাম কেবস্তে স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসেবে বসবাস করতেছিল। বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে কান পাতলে, রাতের অন্ধকারে বাংলাদেশের মানুষের ঘরের আড়ালে কান পাতলে ভারী কান্নার আওয়াজ পাওয়া যেত। মজলুমের আহাজারিতে প্রকম্পিত হয়েছিল বাংলাদেশের আকাশ, বাংলাদেশের বাতাস। সকলের অন্তর থেকে, সকলের জবান থেকে শুধুমাত্র একটি দোয়াই বের হতো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাম ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই জনপদ থেকে এমন কেউ নেই যে এই জনপদবাসীকে, এই বাংলাদেশকে এই জালিমের জুলুম থেকে, এই অত্যাচারীদের অত্যাচার থেকে, এই বৈষম্যকারীদের বৈষম্য থেকে রক্ষা করতে পারে। যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ, বাংলাদেশ জামাত ইসলামী সহ সমস্ত ইসলামিক দল এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে অকার্যকর করে, সমস্ত নেতৃবৃন্দকে কারাগারে নিক্ষেপ করে অথবা কাউকে ফাঁসি দিয়ে বাংলাদেশকে তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। এখানে এক পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজলুমের কান্নাগুলোকে কবুল করলেন, মজলুমের দোয়াকে কবুল করে বাংলাদেশের তরুণ প্রজন্ম, যাদেরকে কিনা টিকটক প্রজন্ম বলা হতো, সেই টিকটক প্রজন্মের হাতে আল্লাহ তাআলা নেতৃত্বের মশাল উঠিয়ে দিলেন। তাদের অন্তরের মধ্যে এমন দেশপ্রেমের বারুদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে বারুদের মধ্যে শেখ হাসিনা সামান্য আগুন জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে দাউ দাউ করে লেলিহান সেখানে আগুন জ্বলে উঠলো। আর সে আগুনেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে ভারতে নিক্ষিপ্ত হলো শেখ হাসিনা সেই স্বৈরাচারী সরকার। এ ধরনের দৃষ্টান্ত পেশ করতে পৃথিবীর ইতিহাস অক্ষম। এই ছিল আমাদের সাথে ভারতের বন্ধুত্ব। আর এই বন্ধুত্ব আজকে তলানিতে যেয়ে থেকেছে। প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে ভারত এ ধরনের সম্পর্কই স্থাপন করে গিয়েছে। আখের কেন ভারতের পররাষ্ট্রনীতি এরকম? ভারত কেন নিজের এত কিছুর পরেও, এত জায়গায় তাদের রাজনৈতিক পরাজয়, এত জায়গায় তাদের কূটনৈতিক পরাজয় হওয়ার পরেও কেন তারা নিজেদেরকে শুধরাচ্ছেন না? সেই উত্তর আসলে ভারতই দিতে পারবেন। এই বিষয়টিকে আমরা কিভাবে দেখব? আসলে দেখেন, একটা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যদি উত্তেজনা তৈরি হয়, উৎকণ্ঠা তৈরি হয়, তাহলে এর প্রভাব নিঃসন্দেহে আরেকটা প্রতিবেশী রাষ্ট্রের উপর পড়ে। আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে একটা সুসম্পর্ক চাই, সুষ্ঠু, সমতা এবং ইনসেফ ভিত্তিক একটা পররাষ্ট্রনীতি চাই, একটা কূটনৈতিক একটা সম্পর্ক আমরা ভারতের সাথে চাই। আমরা সহ ভারতের সীমান্ত প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রই ভারতের সাথে এ ধরনের সম্পর্ক চায়। এখন ভারত যদি এ ধরনের কূটনৈতিক সম্পর্ক যদি আমাদের সাথে স্থাপন করে, তাহলে ভারতের আজকের যে পরিণতি, এ ধরনের পরিণতিতে ভারতকে সামনে আর পড়তে হবে বলে আমরা মনে করি না। ফলশ্রুতিতে ভারত যদি এ ধরনের কার্যকলাপ, তাদের এ ধরনের উদ্ভট নীতি থেকে তারা যদি বের হতে না পারেন, তাহলে আগামীতে এর চাইতে বড় বিপদ ভারতের জন্য প্রস্তুত আছে বলে আমি মনে করি। বটম লাইন যেটা হয়েছে সেটা ভারতের হাতের কামাই। এটা ভারতের আজকের এই বিপদের জন্য ভারত নিজেই দায়ী। যদি ভারত তাদের পররাষ্ট্র নীতির মধ্যে যদি পরিবর্তন না আনে, যদি ভারত তাদের সীমান্ত প্রতিবেশী দেশগুলোর সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন না করে, তাহলে এর জন্য সামনে যদি ভারতকে এর চাইতে বড় বিপদের সম্মুখীন হতে হয়, সেটা খুব একটা আশ্চর্যের বিষয় হবে বলে আমরা মনে করি না।